বিমানের টিকিট, আপনি থাইল্যান্ড যাবেন বিমানের টিকিট পাবেন, আপনি ইন্ডিয়ার ট্রিটমেন্ট করতে যাবেন বিমানের টিকিট পাবেন, আপনি ইন্ডিয়া যাচ্ছেন কলকাতা থেকে চেন্নাই যাবেন বিমানের টিকিট পাবেন, চেন্নাই যাবেন ট্রেনের টিকিট পাবেন, কলকাতা থেকে জম্মু যাবেন সেই টিকিটও পাবেন, আপনি ঢাকা থেকে দিল্লি যাবেন সেই টিকিটও পাবেন, ঢাকা থেকে চেন্নাই যাবেন সেটা পাবেন, ঢাকা থেকে মানে বোম্বাই যাবেন যেটা বলে মুম্বাই, বোম্বে যাবেন সেটাও পাবেন, ঢাকা থেকে আপনি কলকাতা যাবেন সেটাও পাবেন, কোনো অসুবিধা না, হায়দ্রাবাদ যাবেন সেটাও পাবেন। আমি কিন্তু ভারতের ডোমেস্টিক বিমানের টিকিট বলেন বা ভারতের যে ডোমেস্টিক ট্রেনের টিকিট আছে, অর্থাৎ ওদের যে স্লিপার ট্রেনগুলো অর্থাৎ রিজার্ভেশন যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু আপনি পাচ্ছেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু নিয়মিত টিকিট কাটছি। এই কয়েকদিনের মানে নেট টেট না থাকাতে সব একটা হজবরল অবস্থা তৈরি হয়ে যায়। কিন্তু টিকিট যারা আমাকে পার্সোনালি ফোন দিচ্ছিল তারা অনেকে টিকিট কেটেছে, তারা কিন্তু টিকিটগুলো মানে নিতে পারতো বা নিয়েছে। যারা পার্সোনাল কল দিয়ে অনেকে টিকিট নিয়েছে ফোন দিয়ে। আমি যেহেতু বাইরে ছিলাম টিকিট কাটতে পেরেছি। আর ৩-৪ যখন মেইন নেট ছিলই না তখন তো আমি বাইরেই ছিলাম, আমি দেশে ছিলাম না। এখন আমি আপনার ভারতের ট্রেনের টিকিট দরকার নিতে পারেন, আপনি জম্মু যাবেন নিতে পারেন, আপনি তৎকাল টিকিট দরকার ইনস্ট্যান্ট তৎকাল দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। আপনার যদি ফরেন টিকিট দরকার হবে সেটাও নিতে পারেন। তবে আমি বলবো যারা চেন্নাই অথবা বেলোর ট্রিটমেন্ট করতে যেতে চান অথবা হায়দ্রাবাদ বা বেঙ্গালুর, তারা অনেকেই বেঙ্গালুরু যায় হামসাফারে, অনেকদিন আগে টিকিট কাটতে হয় এগুলোর জন্য। ট্রিটমেন্ট করতে যাওয়ার জন্য চেন্নাই, বেলোর, হায়দ্রাবাদ, বেঙ্গালুর, এই 4টি জায়গায় যখন আপনি ট্রিটমেন্ট করতে যাবেন তখন আপনি মিনিমাম 1 মাস আগে টিকিট কাটার চেষ্টা করবেন, তাহলেই কেবল অ্যাভেলেবেল টিকিট পাওয়া যায়। নয়তোবা ফরেন কোটা টিকিট কাটতে হয়, তখন কিন্তু আপনার টিকিট প্রাইস অনেক বেশি পড়ে যায়। ফরেনারদের জন্য তারা কিন্তু অতিরিক্ত টাকা নিয়ে থাকে ভারতে। আমরা যেহেতু ক্রেডিট কার্ডের টিকিটগুলো কাটি সেগুলো কিন্তু অনেক টাকা চলে যায়। আর যদি আপনারা নিজেরা কাটতে পারেন তো ওকে, যেহেতু অনেকে নিজেরা কাটতে পারে না, সিস্টেম জানে না কিভাবে কি করতে জানে না, তাদেরকে আমরা হেল্প করছি। আমরা কিন্তু সার্ভিস চার্জ নিচ্ছি সেটা কিন্তু খুব বেশি না। অনেকেই আমি আপডেট বলি, এর আগে অনেকেই এই ফরেন কোটার টিকিট বা জেনারেল কোটার টিকিটই হোক 500, 600, 700 টাকা অতিরিক্ত নিত। আমি যখন শুরু করলাম ম্যাক্সিমাম 150 থেকে 200 টাকা নিচ্ছি, 150 থেকে 200 টাকা নিচ্ছি, তখন অনেকেই সেটা নামিয়ে দিল। তারাই কিন্তু একটা টিকিটে 500-600 টাকা লাভ করতো। সেটা আমি যখন কম দিচ্ছি আমার ওখানে লোক বেশি আসছে, তারাও কিন্তু কমিয়ে দিল। আর ওই লোকগুলো কিন্তু আমার শত্রুতে পরিণত হয়েছে অনিচ্ছাকৃত। আমি অনিচ্ছাকৃত শত্রু বলতে আমি কম টাকায় টিকিট দিচ্ছি, তাদের ব্যবসা লস হচ্ছে, এটা হচ্ছে বিষয়, আর কিছু না। আসলে একজনকে এটা তো একটা সার্ভিস, আপনি অনেকটা হেল্প বলতে পারেন। আপনি সবসময় যে একই বিষয় থাকবে যে শুধু মানে তাদেরকে ঠেকিয়ে বেশি টাকা নিবেন, সেটা কিন্তু মানে কঠিন কাজ। এই সময় কঠিন কাজ। আর এটা মানে মানবিক একটা বিষয় আছে। আপনি মানে একজনের বিপদে পড়েছে, আপনি সুযোগ পেয়ে তার কাছ থেকে বেশি নিয়ে নিলেন। যদি এই 150-200 টাকায় অনেকের বেশি মনে হয়, অনেকেই এটা বার্গেনিং করতে থাকে। আমার কিন্তু ইন্ডিয়াতে যে টিকিট কাটে তাদেরকে কিন্তু আমার একটা এই কমিশন দিতে হয়। আবার ফরেন টিকিট, ফরেন টিকিট ফরেন টিকিট নিশ্চয়ই আমি আমার লাভ ছাড়া সেটা দিব না। আমার তো 150 থেকে 200 টাকা লাভ করতেই হবে। একটা টিকিট কাটবো, আমার কিন্তু একটা নির্দিষ্ট থাকে, লিমিট থাকে। এই যেমন একটা পাসপোর্টের এগেনস্টে $12,000 পর্যন্ত এন্ডোর্সমেন্ট করা, সেটা দিয়ে আমাদের কাটতে হয়। যাতে এখানে আমি আমার ওই ডলার লিমিট শেষ করছি, ডলার এখানে ইনভেস্ট করছি, আমি যদি কিছু লাভ না করি তাহলে তো হবে না। অনেকেই এটা নিয়ে বলে যে অতিরিক্ত টাকা নিচ্ছিস, আসলে অতিরিক্ত টাকা না, ভারত থেকেই ফরেনারদের জন্য অতিরিক্ত বেশি টাকা দিয়ে তারা ফরেন টিকিট দিয়ে থাকে, আর কিছু না। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিয়েন, অনেকেরই কাজে লাগবে। আমি যেহেতু নিয়মিত টিকিট কাটছি, সব ধরনের টিকিট, তৎকাল বলেন, প্রিমিয়ার তৎকাল বলেন, মানে রিজার্ভেশন বলেন, স্লিপার যেগুলো, এসি, নন এসি, থার্ড এসি বা 2 এসি, 1 এসি, সবই পারবেন। সব ধরনের টিকিটই দিচ্ছি। আপনাদের ইনস্ট্যান্ট টিকিট দরকার, আমরা পরশু দিন যাবেন, কালকে টিকিট কাটা দরকার, আমরা সেটাও করে দিচ্ছি তৎকাল। বা ফরেন থাকলে সেটাও কেটে দিচ্ছি। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিন। আল্লাহ হাফেজ।